পৃষ্ঠা 89, ইউনিট 4, সংবিধান, সংজ্ঞা ও প্রকার, আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস, কোট, ... The Constituent Assembly of India has done an immortal service to its creators, the people of India, by giving to them a constitution in the form of as good and as workable a document that could have been made, and that too as much democratically as possible under the prevailing conditions. It is nothing like, quote, imposed, unquote. It is everything like, quote, adopted, unquote, enacted and given to ourselves by, quote, we the people of India, unquote, for, quote, we the people of India, unquote. J.C. Johari, Indian Government and Politics, page 22. বিষয় সংক্ষেপ। সংবিধান। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুনকে বোঝায়। যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যেমন কতকগুলি সাধারণ নিয়মকানুনের প্রয়োজন হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ক্ষেত্রেও তা দেখা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত আবশ্যক এই নিয়মকানুনগুলি হল সংবিধান। সংবিধানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। লর্ড ব্রাইস প্রদত্ত সংজ্ঞা। লর্ড ব্রাইস সংবিধান বলতে সেই সব আইনকানুন ও রীতিনীতির সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। C.F. স্ট্রং প্রদত্ত সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানী C.F. স্ট্রং এর মতে সংবিধান হল সেই সব নিয়মনীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়। গিলক্রিস্ট প্রদত্ত সংজ্ঞা। গিলক্রিস্ট সংবিধান বলতে এমন কতকগুলি লিখিত বা অলিখিত নিয়মকানুনের কথা উল্লেখ করেছেন যেগুলির মাধ্যমে সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন এবং বিভাগগুলির কার্যক্ষেত্র নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান। সংবিধানের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে ব্যাপক ও সংকীর্ণ অর্থের কথাও বলা হয়ে থাকে। ব্যাপক অর্থে সংবিধান হল দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সমস্ত রকম লিখিত ও অলিখিত নিয়মকানুন। লিখিত নিয়মকানুন বলতে আইন এবং অলিখিত নিয়মকানুন বলতে রীতি, নীতি, প্রথা, আচার, ব্যবহার প্রভৃতিকে বোঝায়। অন্যদিকে সংকীর্ণ অর্থে সংবিধান বলতে শুধু সেই সব লিখিত মৌলিক আইন কানুনকে বোঝায় যার দ্বারা সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন ও সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। সংবিধানের শ্রেণী বিভাজন। সংবিধানের শ্রেণী বিভাজন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য থাকলেও সাধারণভাবে দুটি প্রধান শ্রেণীতে সংবিধানকে ভাগ করার ব্যাপারে অনেকে সহমত পোষণ করেছেন, যেমন 1. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং 2. লিখিত ও অলিখিত সংবিধান। 1. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় দুরকমই হতে পারে। সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃতিগতভাবে তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তার ভিত্তিতে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে। সুপরিবর্তনীয় সংবিধান যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাস করে বা তার রদ বদল করে, সেই পদ্ধতিতে সংবিধানের সংশোধন বা পরিবর্তন করা হলে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। এজন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের দরকার পড়ে না। আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটেই সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায়। সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান আইনসভায় সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা
পরিবর্তন করা যায় না। পৃষ্ঠা 90। যে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় সেই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের দৃষ্টান্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশের সংবিধানের কথা উল্লেখ করা যায়। লিখিত ও অলিখিত সংবিধান। সংবিধানের 2 লিখিত ও অলিখিত সংবিধান। সংবিধানের মৌলিক নীতিগুলি লিখিত বা অলিখিত দুইই হতে পারে। এই কারণেও সংবিধানের শ্রেণী বিভাজন করা হয়ে থাকে। লিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি যে ক্ষেত্রে একটি দলিলের আকারে লিপিবদ্ধ করা হয় সেই দেশের সংবিধানকে লিখিত সংবিধান বলে। সাধারণত একটি সংবিধান পরিষদ বা কনভেনশন এসব সাংবিধানিক মৌলিক নীতিগুলিকে লিপিবদ্ধ করার কাজ করে থাকে। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের অন্যতম উদাহরণ। অলিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠে তখন সেই দেশের সংবিধানকে অলিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। কোনো সংবিধান পরিষদ বা কনভেনশন অলিখিত সংবিধানের শাসন সম্পর্কিত মৌলিক নীতি প্রণয়নের কাজ করে না। অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ হল গ্রেট ব্রিটেনের সংবিধান। লিখিত সংবিধান। যখন রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলীর সমস্ত বা অধিকাংশই কোনো সংবিধান সভা বা কনভেনশনের দ্বারা এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে তখন সেই দেশের সংবিধানকে লিখিত সংবিধান বলে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি রাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধানের দৃষ্টান্ত। লিখিত সংবিধানের সুবিধা। সংবিধান লিখিত হলে তার কতকগুলি সুবিধা থাকে, যেমন 1. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। লিখিত সংবিধানে শাসনতান্ত্রিক নিয়মকানুন ও নাগরিকদের অধিকারসমূহ লিখিত আকারে থাকে বলে এ সম্পর্কে কোনো রকম সন্দেহের অবকাশ থাকে না। সংবিধান লিখিত হওয়ার ফলে বিধানগুলি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং বোধগম্য হয়। ফলে সরকার ও নাগরিকবৃন্দ সকলেই তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। 2. জনমতের প্রতিফলন। লিখিত সংবিধান সাধারণত সংবিধান সভা বা কনভেনশনের দ্বারা রচিত হয়। ফলে সংবিধান রচনার দায়িত্ব পালন করেন জনপ্রতিনিধিরা। এ কারণে সংবিধানে জনসাধারণের চাহিদার প্রতিফলন ঘটে। 3. স্থায়িত্ব। লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয় বলে এরূপ সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, তাই এইরূপ সংবিধান স্থায়ী হয়। 4. মর্যাদার প্রতীক। এরূপ সংবিধানে সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার ও কর্তব্য লিখিতভাবে থাকে বলে এবং এরূপ সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে এরূপ সংবিধান নাগরিকদের কাছে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। 5. গণতন্ত্রের স্বরূপ রক্ষা। লিখিত সংবিধান মূলত দুষ্পরিবর্তনীয় হওয়ায় সরকার খেয়ালখুশি মতো এরূপ সংবিধানকে পরিবর্তন করে নাগরিকদের অধিকারের ওপর হস্তক্ষেপ করতে পারে না, ফলে গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে। 6. বিচার বিভাগের পক্ষপাতিত্ব বোধ। বিচার বিভাগের পক্ষপাতিত্ব রোধ। সংবিধান লিখিত হলে সরকারের ক্ষমতা, দায়িত্ব, নাগরিকদের অধিকার, কর্তব্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। ফলে বিচার বিভাগের পক্ষে সুচারুরূপে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হয়। এছাড়াও সংবিধান লিখিত হলে বিচার বিভাগের পক্ষপাতিত্বমূলক আচরণের সম্ভাবনা হ্রাস পায়। 7. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্য। যুক্তরাষ্ট্রে 2 ধরনের সরকার থাকে বলে উভয় প্রকার সরকারের ক্ষমতা, কার্যাবলী ও দায়িত্ব লিখিত আকারে থাকা বাঞ্ছনীয়, অন্যথায় বিরোধ দেখা দিতে পারে। এর ফলে লিখিত সংবিধানের ওপর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্য নির্ভর করে। লিখিত সংবিধানের অসুবিধা। লিখিত সংবিধানের বেশ কিছু সুবিধা থাকলেও এরূপ সংবিধান একেবারে ত্রুটিমুক্ত নয়। ত্রুটিগুলি হল: 1. যুগোপযোগী নয়।
লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয় বলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলার জন্য যদি সংবিধান সংশোধন অপরিহার্য হয়ে পড়ে তাহলেও তা দ্রুত করা সম্ভব নয়। এ কারণে অনেকে লিখিত সংবিধানকে যুগোপযোগী বলে মনে করেন না। 2. অসম্পূর্ণ। সংবিধান লিখিত হলেও তাতে শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ করা সম্ভব হয় না। রীতিনীতি, প্রথা ইত্যাদির প্রভাব থাকেই। যেমন ভারতের সংবিধান লিখিত হলেও আস্থা ভোটে পরাজিত হওয়ার পর মন্ত্রিসভার পদত্যাগের বিষয়ে সংবিধানে সুস্পষ্ট কোনো নির্দেশ নেই। এটি প্রথার ওপর দাঁড়িয়ে আছে। পৃষ্ঠা 91। 3. ভাষাগত জটিলতা। অনেক সময় লিখিত সংবিধানের ভাষাগত জটিলতা নিয়েও নানা রকম তর্ক বিতর্ক দেখা দেয়। 4. অধিকারের রক্ষা কবচ নয়। সংবিধানে অধিকার লিখিত আকারে থাকলেও সবসময় তা রক্ষিত হয় না। যেমন ভারতীয় সংবিধানে কর্মের অধিকার ও সর্বজনীন শিক্ষার অধিকার লিখিত আকারে থাকলেও তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এজন্য দরকার সক্রিয় ও সচেতন জনমতের। 5. বিক্ষোভের সম্ভাবনা। লিখিত সংবিধানে কাম্য পরিবর্তন সহজে করা যায় না বলে এরূপ সংবিধানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হয়। এর ফলে মানুষের বিদ্রোহ, বিপ্লব ইত্যাদির মাধ্যমে এরূপ সংবিধানের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। 6. বিচার বিভাগের প্রাধান্য। লিখিত সংবিধানের মর্যাদা রক্ষা ও ব্যাখ্যা করার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত থাকার কারণে বিচার বিভাগের ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এর ফলে বিচার বিভাগ কার্যত সরকারের অপর দুটি বিভাগ অপেক্ষা অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। লিখিত সংবিধানের যেমন কিছু সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে, অর্থাৎ এই সংবিধান সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তা সত্ত্বেও এরূপ সংবিধানে সরকারের ক্ষমতা, দায়িত্ব, নাগরিকদের অধিকার, কর্তব্য ইত্যাদি লিখিতভাবে থাকে বলে এরূপ সংবিধানের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। সর্বোপরি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে এরূপ সংবিধান অপরিহার্য। অলিখিত সংবিধান। যখন সংবিধান কোনো সংবিধান সভা বা কনভেনশনের দ্বারা বিধিবদ্ধ না হয়ে প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার, আইনসভা কর্তৃক প্রণীত আইন, বিচারালয়ের রায় ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠে, সেই সংবিধানকে অলিখিত সংবিধান বলে। ব্রিটেনের সংবিধান হল অলিখিত সংবিধানের প্রত্যক্ষ উদাহরণ। অলিখিত সংবিধানের সুবিধা বা গুণ। অলিখিত সংবিধানের কতকগুলি সুবিধা বা গুণ লক্ষ্য করা যায়। যেমন 1. যুগোপযোগী। অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় বলে সহজেই পরিবর্তন করা যায়। এজন্য উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় এই ধরনের সংবিধান যথেষ্ট উপযোগী হয়। 2. সংকীর্ণতা দোষে দুষ্ট নয়। লিখিত সংবিধানের মতো এরূপ সংবিধানে সাংবিধানিক আইন এবং প্রথা, রীতিনীতি ইত্যাদির মধ্যে কোনোরূপ পার্থক্য থাকে না বলে অলিখিত সংবিধান সংকীর্ণতা দোষে দুষ্ট নয়। অর্থাৎ অলিখিত সংবিধানে সাংবিধানিক আইনের মতোই প্রথা, রীতিনীতি ইত্যাদি সমান গুরুত্ব লাভ করে। 3. নমনীয়তা। অলিখিত সংবিধানের প্রধান গুণই হল এর নমনীয়তা। প্রয়োজন অনুযায়ী অলিখিত সংবিধানকে পরিবর্তন করা যায়। এর ফলে ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছা অনিচ্ছার দিকে লক্ষ্য রেখে অতি সহজেই সংবিধান পরিবর্তন করে সরকারের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয়। এতে গণবিক্ষোভ বা গণবিদ্রোহের সম্ভাবনা কম থাকে। 4. সহজ সরল। অলিখিত সংবিধানে জটিলতা থাকে না বলে এরূপ সংবিধান জনসাধারণের কাছে সহজেই বোধগম্য হয়। ফলে জনসাধারণ এরূপ সংবিধানকে সহজেই নিজের বলে ভাবতে পারে। 5. জরুরি অবস্থার উপযোগী। এরূপ সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় বলে জরুরি অবস্থায় সংবিধানের দ্রুত পরিবর্তন করে সহজেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায়। ফলে অলিখিত সংবিধান একদিকে যেমন জনপ্রিয় হয়ে ওঠে, অন্যদিকে তেমনই জাতীয় প্রয়োজনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অলিখিত সংবিধানের অসুবিধা বা দোষ। অলিখিত সংবিধানের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলি হল: 1. অস্পষ্ট।
অলিখিত সংবিধান নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ না থাকায় সংবিধানের অর্থ সকলের কাছে স্পষ্ট হয় না। এছাড়াও সংবিধান অস্পষ্ট হওয়ার জন্য জনগণ নিজেদের অধিকারের সীমারেখা সম্পর্কে অবগত থাকে না। 2. সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা। এরূপ সংবিধান সুপরিবর্তনীয় হয় বলে সরকার ইচ্ছামতো সংবিধানের পরিবর্তন করে যথেষ্ট ক্ষমতার অধিকারী হতে পারে। 3. অস্থায়ী। এরূপ সংবিধান নমনীয় বলে অনেক সময় লক্ষ্য করা যায় যে পরিবর্তন হতে হতে সংবিধানের আসল বৈশিষ্ট্যই লোপ পায়, তাই এরূপ সংবিধানকে অস্থায়ী সংবিধান বলে। 4. অনুপযোগী। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় 2 ধরনের সরকার থাকে বলে এরূপ শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় হওয়া একান্ত প্রয়োজন। ফলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এরূপ সংবিধান একেবারেই অনুপযোগী। 5. আইনসভার প্রাধান্য। অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হওয়ায় আইনসভা সাধারণ আইন পাসের পদ্ধতি অনুসরণ করে এরূপ সংবিধানকে সংশোধন করতে পারে। এ কারণে পৃষ্ঠা 92। এরূপ সংবিধানে বিচার বিভাগের পরিবর্তে আইন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, অলিখিত সংবিধান যুগোপযোগী এবং জরুরি অবস্থার অনুকূল, কিন্তু শাসন বিভাগ এই সংবিধানের নমনীয়তার সুযোগ নিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে নাগরিকদের স্বাধীনতা ও অধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। যখন রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী কোনো সংবিধান সভা বা কনভেনশন দ্বারা দলিল আকারে লিপিবদ্ধ থাকে, তখন সেই সংবিধানকে লিখিত সংবিধান বলে। আর যদি রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী সংবিধান সভা বা কনভেনশন দ্বারা লিপিবদ্ধ না হয়ে প্রথা, রীতিনীতি, আইন, বিচারালয়ের রায় ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে অলিখিত সংবিধান বলে। লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে কতকগুলি পার্থক্য দেখা যায়। সেগুলি হলো: 1. উৎপত্তি। লিখিত সংবিধান সাধারণত সংবিধান সভা বা কনভেনশন দ্বারা সৃষ্ট। অলিখিত সংবিধান প্রথা, রীতিনীতি, বিচারালয়ের রায়, আইনসভা প্রণীত আইন প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। 2. স্পষ্টতা। লিখিত সংবিধানে শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিখিত আকারে থাকে বলে এরূপ সংবিধান স্পষ্ট ও স্বচ্ছ হয়। অলিখিত সংবিধানে শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী কোনো নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকে না বলে এরূপ সংবিধান অস্পষ্ট হয়। 3. প্রকৃতি। লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় প্রকৃতির হয়, অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় প্রকৃতির হয়। 4. নাগরিক অধিকার রক্ষা। লিখিত সংবিধানে সরকার সহজে স্বৈরাচারী হতে পারে না বলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে বলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। 5. বিচার বিভাগের প্রাধান্য। লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে, কারণ সংবিধানকে রক্ষা ও ব্যাখ্যার সকল দায়িত্ব প্রদান করা হয়েছে বিচার বিভাগের ওপর। অলিখিত সংবিধানে বিচার বিভাগের পরিবর্তে আইনসভার প্রাধান্য লক্ষ্য করা যায়। এই ধরনের সংবিধান সুপরিবর্তনীয় হওয়ায় আইনসভা সহজেই সংবিধান সংশোধন করতে পারে। 6. মর্যাদা। লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হওয়ায় সহজে পরিবর্তন করা যায় না, তাই এরূপ সংবিধানের বিশেষ মর্যাদা থাকে। অলিখিত সংবিধান অনমনীয় হওয়ায় বারংবার পরিবর্তনের ফলে এরূপ সংবিধান তার নিজস্বতা হারায়। এ কারণে এরূপ সংবিধানের মর্যাদা কম হয়। 7. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় উপযোগিতা। লিখিত সংবিধানে শাসনকার্য পরিচালনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে এবং এরূপ সংবিধান অনমনীয় বলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী হয়। অলিখিত সংবিধান নমনীয় হওয়ায় কেন্দ্রীয় সরকার সহজেই রাজ্য সরকারের উপর হস্তক্ষেপ করতে পারে বলে এরূপ সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। 8. মৌলিকতা। লিখিত সংবিধানেও কিছু অলিখিত অংশ থাকে, অলিখিত সংবিধানেও কিছু কিছু লিখিত অংশ থাকে। উপর্যুক্ত আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে আসা যায় যে অলিখিত সংবিধানের তুলনায় শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে। তবে মনে রাখা দরকার যে পৃথিবীর কোনো সংবিধানই সম্পূর্ণ লিখিত বা
সম্পূর্ণ অলিখিত হতে পারে না। লিখিত সংবিধানের মধ্যেও বহু অলিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং অলিখিত সংবিধানের মধ্যেও লিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও উভয় প্রকার সংবিধান সমার্থক নয়। সুপরিবর্তনীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে ভিত্তি করে লর্ড ব্রাইস সংবিধানকে সুপরিবর্তনীয় বা নমনীয় এবং দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় এই দুই ভাগে ভাগ করেছেন। যে সংবিধানকে আইনসভার সাধারণ আইন পাসের পদ্ধতি অনুসরণ করে সংশোধন করতে পারে, অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন হয় না, সেই সংবিধানকে সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধান বলে। ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা। সংবিধান সুপরিবর্তনীয় হলে তার কিছু সুবিধা লক্ষ্য করা যায়, যেমন: 1. যুগোপযোগী। সুপরিবর্তনীয় সংবিধান সহজেই পরিবর্তনশীল বলে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে সময় উপযোগী করে তুলতে পারে। 2. গতিশীল। এরূপ সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় বলে এই সংবিধান অগ্রগতির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। নমনীয়তার জন্য এরূপ সংবিধান রক্ষণশীলতার ত্রুটিমুক্ত। 3. জরুরি অবস্থায় উপযোগী। যুদ্ধ, জাতীয় সংকট ইত্যাদির মতো জরুরি অবস্থায় সংবিধানের দ্রুত পরিবর্তন প্রয়োজন। পৃষ্ঠা 93। দ্রুত পরিবর্তন প্রয়োজন হয়। পৃষ্ঠা 93। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় হওয়ায় এই প্রয়োজন সহজেই পূরণ করা যায়। 4. বিক্ষোভের সম্ভাবনা কম। সুপরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় বলে এরূপ সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষা সহজেই বাস্তবায়িত হয়। এ কারণে এরূপ সংবিধানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকে না। সুপরিবর্তনীয় সংবিধানের অসুবিধা। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় বলে এরূপ সংবিধানের ক্ষেত্রে কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়। 1. স্থিতিশীলতার অভাব। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় হওয়ায় ঘন ঘন পরিবর্তিত হয়, ফলে শাসন ব্যবস্থা পরিচালনায় স্থিতিশীলতার অভাব দেখা দিতে পারে। 2. মর্যাদার অভাব। এরূপ সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে পরিবর্তন করা যায় বলে সাধারণ আইন ও সাংবিধানিক আইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বারংবার পরিবর্তিত হয় বলে এরূপ সংবিধান মর্যাদাহীন হয়। 3. সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা। সুপরিবর্তনীয় সংবিধানকে সহজেই পরিবর্তিত করা যায় বলে খেয়ালখুশি মতো এই সংবিধানকে পরিবর্তন করে সরকার স্বৈরাচারী হতে পারে। 4. নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা। এরূপ সংবিধান নমনীয় হওয়ায় সরকার ইচ্ছামতো সংবিধান সংশোধন করে নাগরিক অধিকার হরণ করতে পারে। 5. জনগণের অনাস্থা। সুপরিবর্তনীয় সংবিধান কারণে অকারণে সংশোধন করা যায় বলে এরূপ সংবিধানের প্রতি জনগণের আস্থা থাকে না। 6. বিচারকার্য চালানো কঠিন। সুপরিবর্তনীয় সংবিধান প্রকৃতিগতভাবে অনেক বেশি অস্পষ্ট ও অনির্দিষ্ট হওয়ায় তার উপর ভিত্তি করে বিচার বিভাগের পক্ষে বিচার কার্য সম্পাদন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাছাড়া সংবিধানের ব্যাখ্যা প্রদানের ব্যাপারে নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে। শাসন বিভাগ এরূপ সংবিধানকে প্রয়োজন মতো পরিবর্তন করে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে। 7. যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান নমনীয় হলে কেন্দ্রীয় সরকার ইচ্ছামতো সংবিধানের পরিবর্তন করে রাজ্য সরকারের উপর হস্তক্ষেপ করতে পারে। তাই বলা হয় যে এরূপ সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় বলে সহজেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এই নমনীয়তার সুযোগ নিয়ে সরকার নাগরিকদের অধিকার ও স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। তাই সংবিধান সুপরিবর্তনীয় হলেও নাগরিকদের অধিকার যেন সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত হওয়া বাঞ্ছনীয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সংবিধানকে আইনসভায় সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায় না, সংশোধনের জন্য এক বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়,
সেই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধান বলে। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ বা সুবিধা। দুষ্পরিবর্তনীয় সংবিধানে বেশ কিছু গুণ বা সুবিধা আছে, যেমন: 1. স্থায়ী সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে এরূপ সংবিধান তার নিজস্বতা বজায় রাখতে সক্ষম হয়। এ কারণে এরূপ সংবিধান স্থায়ী হয়। 2. স্পষ্ট। দুষ্পরিবর্তনীয় সংবিধান সাধারণত লিখিত হয়। সংবিধান লিখিত হলে সরকারের ক্ষমতা, দায়িত্ব, নাগরিকদের অধিকার, কর্তব্য ইত্যাদি স্পষ্ট হয়। 3. সুরক্ষিত নাগরিক অধিকার। সংবিধান দুষ্পরিবর্তনীয় হলে সরকার নিজের খেয়ালখুশি মতো সংবিধানকে পরিবর্তন করে নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। 4. সরকারের স্বৈরাচারী হওয়ার পথে বাধা। এরূপ সংবিধানকে ইচ্ছামতো পরিবর্তন করে সরকার নিজের ক্ষমতা বৃদ্ধি করতে ও স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। 5. সংবিধানের মর্যাদা বৃদ্ধি। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে পরিবর্তন করা যায় না বলে সংবিধানের স্বাতন্ত্র্য ও মর্যাদা বৃদ্ধি পায়। 6. ন্যায় বিচারের সম্ভাবনা। এরূপ সংবিধানের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা পায় এবং নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব থাকে বিচার বিভাগের ওপর, ফলে ন্যায় বিচার সম্ভব হয়। 7. উপযোগী। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় 2 ধরনের সরকার থাকে বলে সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়া জরুরি। অন্যথায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ক্ষমতায় অযথা হস্তক্ষেপ করতে পারে। পৃষ্ঠা 94। দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ বা অসুবিধা। সংবিধান দুষ্পরিবর্তনীয় হলে তার কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। অসুবিধাগুলি হল: 1. যুগোপযোগী নয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে এরূপ সংবিধান পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। তাই এরূপ সংবিধান যুগোপযোগী নয় বলে এর সমালোচনা করা হয়ে থাকে। 2. রক্ষণশীল। এরূপ সংবিধানকে পরিবর্তন করা কষ্টকর বলে অনেক ক্ষেত্রে এরূপ সংবিধান জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এ কারণে অনেকে এরূপ সংবিধানকে রক্ষণশীল বলে। 3. জরুরি অবস্থার উপযোগী নয়। হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে বা জরুরি অবস্থার মোকাবিলার জন্য সংবিধানের দ্রুত পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে এরূপ সংবিধান প্রতিবন্ধকতার সৃষ্টি করে। 4. বিক্ষোভের সম্ভাবনা। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে এরূপ সংবিধান জনগণের পরিবর্তিত ধ্যান, ধারণা, আশা, আকাঙ্ক্ষা প্রভৃতি পূরণ করতে ব্যর্থ হয়। এ কারণে এরূপ সংবিধানের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। 5. বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি। এরূপ সংবিধানের মর্যাদা রক্ষা করা ও সংবিধান ব্যাখ্যা করার দায়িত্ব বিচার বিভাগের ওপর থাকে বলে বিচার বিভাগের অস্বাভাবিক প্রাধান্য বৃদ্ধি পায়। দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে এবং সরকার স্বৈরাচারী হতে পারে না, কিন্তু এরূপ সংবিধান পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে না বলে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই এরূপ সংবিধান যাতে প্রয়োজন পূরণে সমর্থ হয় তার ব্যবস্থা সংবিধানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, না হলে এই সংবিধান তার গুরুত্ব হারাবে। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধান হল সেই সংবিধান যে সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায়, কিন্তু যে সংবিধানকে সংশোধন করার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বনের প্রয়োজন হয় সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায় না, সেই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে কতকগুলি পার্থক্য লক্ষ্য করা যায়। 1. সংবিধান সংশোধন পদ্ধতি। সুপরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায়। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায় না, এজন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। 2. মর্যাদা। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় বলে সাধারণ আইনের তুলনায় সাংবিধানিক আইনের বিশেষ কোনো মর্যাদা থাকে না। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন করা যায় না বলে সাংবিধানিক আইনের বিশেষ মর্যাদা থাকে। 3. উৎস।
সুপরিবর্তনীয় সংবিধান সংবিধান সভা বা কনভেনশন দ্বারা আনুষ্ঠানিকভাবে রচিত না হয়ে প্রথা, রীতিনীতি, আইনসভা প্রণীত আইন ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। দুষ্পরিবর্তনীয় সংবিধান সংবিধান সভা বা কনভেনশন দ্বারা আনুষ্ঠানিকভাবে রচিত হয়। 4. প্রকৃতি। সুপরিবর্তনীয় সংবিধান প্রকৃতিগতভাবে লিখিত বা অলিখিত দুই হতে পারে। যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত এবং নিউজিল্যান্ডের সংবিধান লিখিত। দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রকৃতিগতভাবে লিখিত হবেই। 5. আইনসভার সার্বভৌমত্ব। সুপরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন পাসের পদ্ধতিতে পরিবর্তন করা যায় বলে এরূপ সংবিধানে আইনসভার সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে রক্ষার দায়িত্ব বিচার বিভাগের ওপর থাকে বলে এরূপ সংবিধানে আইনসভার পরিবর্তে বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। 6. নাগরিক অধিকার রক্ষা। সুপরিবর্তনীয় সংবিধানকে ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে কর্তৃপক্ষ নাগরিক অধিকারের উপর সহজেই হস্তক্ষেপ করতে পারে। দুষ্পরিবর্তনীয় সংবিধানে এই সুযোগ না থাকায় নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। 7. স্পষ্টতা। সুপরিবর্তনীয় সংবিধান অলিখিত বলে অস্পষ্ট হয়, দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত বলে স্পষ্ট হয়। 8. গতিশীলতা। সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় বলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সহজেই তাল মিলিয়ে চলতে পারে। দুষ্পরিবর্তনীয় সংবিধান অনমনীয় বলে অগ্রগতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য মূলগত নয়, মাত্রাগত। কেননা সংবিধান সংশোধনের বিষয়টি নির্ভর করে প্রয়োজনের ওপর। যেমন অতি দুষ্পরিবর্তনীয় হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1971 খ্রিস্টাব্দেই 10 বার সংশোধিত হয়েছিল। অন্যদিকে ব্রিটেনের সংবিধান সুপরিবর্তনীয় হলেও জনমতকে উপেক্ষা করে সেখানে সংবিধান সংশোধিত হয়নি।